তো বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা। তো এখানে আমরা একটু জুম করে বড় করে নিচ্ছি। তো দেখুন এটি কত তারিখের কর্মসংস্থান পত্রিকা আমরা দেখব। তো এখানে দেখুন এখানে আছে 13 এপ্রিল 2024-এর কর্মসংস্থান পত্রিকা। এটি 13 এপ্রিল 2024-এর কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থান পত্রিকা থেকে আমরা একটি প্র্যাকটিস সেট কমপ্লিট করব। যে প্র্যাকটিস সেটটা কিন্তু যে প্র্যাকটিস সেটটা আগামী কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্র্যাকটিস সেটটা কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট হতে চলেছে, তো চলুন সরাসরি চলে যাবো সেই মূল প্র্যাকটিস সেটে। তো মূল প্র্যাকটিস সেটে যাওয়ার আগে আমরা এখানে একটা কলম আমরা দেখে নেবো। এই কলমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কলম এখানে দিয়েছে। এই 13 মার্চ কর্মসংস্থানে কিন্তু এই কলমটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখুন আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন, তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আবার পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা এবং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাও কিন্তু অনেকে দেবেন। তাদের জন্য এই কলমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষা জুলাই ও আগস্ট মাসে। অর্থাৎ আপনারা যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবেন এবং মিসলেনিয়াস পরীক্ষা দেবেন দুটোই কিন্তু পিএসসি বোর্ডের। তো পিএসসি তরফ থেকে দুটোই কিন্তু এই পরীক্ষাটা নেবে। তো পিএসসি বোর্ডের এই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা যারা দেবেন তাদের জন্য কিন্তু পরীক্ষার তারিখ ঠিক হয়ে গেছে জুলাই মাসে এবং আগস্ট মাসে। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ ও মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার তারিখ একরকম ঠিক করেছে পিএসসি কর্তৃপক্ষ। পিএসসি সূত্রে জানা গেছে যে 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা কিন্তু 28 জুলাই নেওয়া হবে। দেখুন এখানে পরিষ্কার লেখা আছে 28 জুলাই নেওয়া হবে কিন্তু মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা। অন্যদিকে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে কিন্তু 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত। 7 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে। অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ কিন্তু বিভিন্ন সেশনে পরীক্ষাটি হবে। এটা কিন্তু ধরে নেওয়ার চিন্তাভাবনা করেছে পিএসসি কর্তৃপক্ষ। মানে 7 থেকে আগস্ট পর্যন্ত ধাপে ধাপে নেওয়ার চিন্তাভাবনা করেছে পিএসসি কর্তৃপক্ষ। 2023 সালের ক্লার্কশিপ পদের জন্য 8,40,000 দরখাস্ত জমা পড়েছে। আর 2019 সালের থেকে এবারের প্রার্থীর সংখ্যা অনেক বেশি। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য 2023 সালে 8,40,000 দরখাস্ত জমা পড়েছে, যা 2019 সালের তুলনায় অনেক বেশি। এটা কিন্তু আমাদের কথা নয়, এই কথাটা কিন্তু পিএসসির সূত্রে কিন্তু এই খবরটা এসছে। তো আমরা সরাসরি বা চলে যাব মূল প্র্যাকটিস সেটে, দেখে নেবো কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্র্যাকটিস সেটটি। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। তো আমরা সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পারি যে এটি কিন্তু পুলিশ কনস্টেবলের একটি প্র্যাকটিস সেট। এখানে পরিষ্কার দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল। এখানে পরিষ্কার লেখা আছে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল এই প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন, অর্থাৎ রাজ্য পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। তবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সিলেবাসটা প্রায় এক, তাই আপনাদের জন্য বলছি আপনারা যারা কনস্টেবল যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন তারা রাজ্য পুলিশ পরীক্ষারও প্র্যাকটিস সেটটা আপনারা দেখবেন। কারণ আপনাদের জন্য কিন্তু রিজনিং থাকবে, অঙ্ক থাকবে এবং জেনারেল স্টাডিজ থাকবে। এবং রাজ্য পুলিশের জন্য কিন্তু জেনারেল স্টাডিজ থাকবে, অঙ্ক থাকবে, অঙ্ক থাকবে, রিজনিং থাকবে। রাজ্য পুলিশের জন্য শুধু 10 নম্বর বেশি থাকবে, সেটা হচ্ছে ইংরেজিতে। তো আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পর্কে আমরা একটু জানতে চাই। তা এখানে যে কলমটা আছে এই কলমে আমার এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের বিষয়বস্তু দেওয়া আছে। চলুন আমরা একটু দেখে নিই বিষয়বস্তুটা কী আছে। তার জন্য আমরা একটু জুম করে বড় করে নিচ্ছি। এখানে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে 11,000 দেখুন 749 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 5 এপ্রিল পর্যন্ত দরখাস্ত করা হয়েছে। প্রার্থী বাছাই করবে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবার থেকে এই পদের জন্য একটি লিখিত পরীক্ষা হবে। আগে কিন্তু দুটো করে হতো, এখন একটি কিন্তু লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে একটি। এই পরীক্ষায় 85 নম্বরের 50টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। কয়ের অপশান আছে দেখুন, জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ থাকবে কত 25 নম্বর, ইংরেজিতে থাকবে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এখানে থাকবে 25 নম্বর, রিজনিং ও লজিক্যাল অ্যানালিসিস থাকবে 25 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে এইখানে, কিন্তু আপনাদের একটু মানে এখানে একটু আপনাদের ভয়ের কারণ, এখানে দেখুন নেগেটিভ মার্কিং আছে। আর 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কাটা যাবে। অর্থাৎ 4টি ভুল হলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এর জন্য কিন্তু আপনাদের মুশকিলে পড়তে হবে। তাই আপনারা ভাবনা চিন্তা করে সঠিকটাই উত্তর দেবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটাই মূল জিনিস। তো আপনারা আসুন, আমরা কিন্তু বারবার যে কোনো প্র্যাকটিস সেট থেকে বারবার করে প্র্যাকটিস করাচ্ছি। পরে লেখা আছে দেখুন, প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। এই পদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনই এক সেট প্রশ্ন তৈরি করছেন রাজ্য সরকারের মূল্যায়ন পর্ষদের কর্মরত নুরুল ইসলাম। তো এই নুরুল ইসলাম স্যারের কিন্তু আমরা অনেক প্র্যাকটিস সেট
এর আগেও দেখেছি। নুরুল ইসলাম স্যারের কিন্তু অনেক প্র্যাকটিস সেট আমরা এর আগেও দেখেছি, সুন্দর সুন্দর প্র্যাকটিস সেট ইনি করেন। তো চলুন সরাসরি চলে যাবো মূল প্র্যাকটিস সেটে। প্র্যাকটিস সেটে দেখবো আমরা একের দাগের প্রশ্ন কী আছে। সরাসরি চলে এলাম মূল প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্নে। তো প্রথম প্রশ্নটা যদি আমরা একটু জুম করে বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে পরিষ্কার লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ কনস্টেবল। এখানে একের দাগের প্রশ্ন আছে, দেখুন আমরা একের দাগের প্রশ্ন শুরু করবো। একের দাগের প্রশ্ন আছে 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? খুব সুন্দর একটি প্রশ্ন। 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তো এখানে আছে লুই ব্রুস, ক্লোডিয়া গোল্ড ক্লোডিয়া গোল্ডিন, লুইস গ্লাক, মার্টিন উইলার। তো এখানে 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তো 2023 সালে এখানে নোবেল পুরস্কার পেয়েছে, অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন 2023 সালে এই ক্লোডিয়া গোল্ডিন। বিদ্যাগ হবে সঠিক উত্তর, ক্লোডিয়া গোল্ডিন। ইনি কিন্তু 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার দেখবো দুয়ের দাগের এই প্রশ্নটি। দুয়ের দাগের প্রশ্ন যেটা আছে সেটা দেখবো, নিচের কোন ধাতুর পরিবাহিতা সর্বোচ্চ? তামা, রূপা, সোনা, গ্রাফাইট। তো কোন ধাতুর পরিবাহিতা সর্বোচ্চ? তো এখানে দুয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো দুয়ের দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে রূপা ধাতুর পরিবাহিতা সর্বোচ্চ, কিন্তু বিদ্যাগ হবে সঠিক উত্তর, রূপা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তিনের দাগের প্রশ্ন কী আছে দেখবো, কোন গভর্নর জেনারেল আমলে ভারতের দাস প্রথা নিষিদ্ধ করা হয়েছিল? তো এর সঠিক উত্তর কী হবে? তো অপশানগুলো আছে কিন্তু লর্ড এলেনবোরো, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন আর লর্ড হার্ডিন্স। তো এখানে সঠিক উত্তর কী হবে? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের দাসপ্রথা নিষিদ্ধ করা হয়েছিল? তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু, তো এর সঠিক উত্তর হবে এর দাগ, এর সঠিক উত্তর লর্ড এলেনবোরো, এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা চারের দাগের প্রশ্নে। চারের দাগের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো চারের দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের কোন যোগ্যতাটি রাষ্ট্রপতি পদপ্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? ভারতীয় নাগরিক হতে হবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে, বয়স অন্তত 35 বছর হতে হবে, কোনো রকম লাভজনক পদে থাকা যাবে না। তো এখানে চারের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে চারের দাগের সঠিক উত্তর হবে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে। এই যোগ্যতা এখানে বলছে নিচের কোন যোগ্যতাটি রাষ্ট্রপতি পদপ্রার্থীর ক্ষেত্রে প্রয়োজন নয়? তো স্নাতক ডিগ্রি থাকতে হবে, এটা কিন্তু কোনো প্রয়োজন নয়। বিদ্যা হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পাঁচের দাগের এই প্রশ্নে। পাঁচের দাগের যে প্রশ্নটা আছে দেখুন, শিব সমুদ্রম প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুন্দর একটি প্রশ্ন। শিব সমুদ্রম প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে আছে কর্ণাটক, এখানে ছত্তিশগড়, এখানে বিহার, এখানে তামিলনাড়ু। তো তো পাঁচের দাগে এখানে সঠিক উত্তর কী হবে? শিব সমুদ্রম প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক। এর দাগ হবে এর সঠিক উত্তর। কর্ণাটকে কিন্তু শিব সমুদ্রম প্রকল্প আছে, কাবেরী নদীর ওপরে, সেটা কাবেরী নদীর ওপরে কিন্তু এই শিব সমুদ্রম প্রকল্প আছে। এর দাগ হবে এর সঠিক উত্তর, কর্ণাটক। চলে যাবো আমরা ছয় দাগের এই প্রশ্নে। পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন? প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন? তো এর অপশান আছে কিন্তু ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? তো এখানে ছয় দাগের সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা শিক্ষার হার সর্বনিম্ন? তো এর সঠিক উত্তর হবে উত্তর দিনাজপুর। ডির দাগ হবে এর সঠিক উত্তর, উত্তর দিনাজপুর। চলে যাবো আমরা সাতের দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে আরাম্বল সমুদ্র সৈকত, আরাম্বল সমুদ্র সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুন্দর প্রশ্ন। আরাম্বল সমুদ্র সৈকত, আরাম্বল সমুদ্র সৈকত ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এর অপশান আছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কেরল আর গোয়া। তো এখানে সাতের দাগের সঠিক উত্তর কী হবে? আরাম্বল সমুদ্র সৈকত আছে কিন্তু গোয়ায়। ডির দাগ হবে এর সঠিক উত্তর, গোয়া। চলে যাবো আমরা আটের দাগের এই প্রশ্নে। তো এর জন্য আমরা প্রশ্নটা উপরের দিকে তুলব। আটের দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটি প্রশ্ন আছে, দেখুন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কে? ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কে? জোজো হাদিকুসুমো, ড্যানিয়াল নোবোয়া, ওলঝাস ওলঝাস বেকটেনোভ, আলেকজান্ডার স্টাব। তো ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কি? তো আটের দাগের সঠিক উত্তর কী হবে? তো আটের দাগের সঠিক উত্তর হবে কিন্তু আলেকজান্ডার স্টাব। আলেকজান্ডার স্টাবের সঠিক উত্তর। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কে? ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এখন কিন্তু আলেকজান্ডার স্টাব। ডির দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা নয়ের দাগের এই প্রশ্নে। ভারতের কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে? ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে? তো নয়ের দাগের প্রশ্নের অপশান আছে অন্ধ্রপ্রদেশ, আছে কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু। তো আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা জানেন। তো এর সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু সব থেকে বেশি ইউরেনিয়াম সঞ্চিত আছে কোন রাজ্যে? তো ভারতের কিন্তু অন্ধ্রপ্রদেশে সবচেয়ে ইউরেনিয়াম বেশি সঞ্চিত আছে।
অন্ধ্রপ্রদেশে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিচের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? নিচের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? এখানে আছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। তো এখানে 10 দাগের সঠিক উত্তরটা কি হবে? নিচের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? তো 10 দাগের এই জায়গাটায় 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ত্রিপুরা। ডির দাগ হবে সঠিক উত্তর। নিচের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা নেই? মায়ানমারের কিন্তু সীমানা নেই, ত্রিপুরার সঙ্গে মায়ানমারের কোনো সীমানা নেই। মায়ানমারের সঙ্গে কিন্তু ত্রিপুরার কোনো সীমানা নেই। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এদের সঙ্গে কিন্তু মায়ানমারের সবার সঙ্গে সীমানা আছে, কিন্তু ত্রিপুরার সঙ্গে মায়ানমারের কোনো সীমানা নেই, অর্থাৎ 10 দাগের সঠিক উত্তর হবে ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে 11 দাগের প্রশ্ন, পীর পঞ্জাল, এই পীর পঞ্জাল কোন হিমালয়ে অবস্থিত? পীর পঞ্জাল এটি কোন হিমালয়ে অবস্থিত? তো এখানে যে অপশানগুলো আছে দেখুন, অপশান আছে এর দাগে ট্রান্স হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় আর শিবালিক। তো পীর পঞ্জাল এটি কোন হিমালয়ে অবস্থিত? তো 11 দাগের সঠিক উত্তরটা আমরা কি এখান থেকে কোনটা নেব? তো 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু পীর পঞ্জাল। এই হিমালয়টি অবস্থিত কিন্তু হিমাচল হিমালয়ে, হিমাচল হিমালয়ে কিন্তু এই পীর পঞ্জাল অবস্থিত। আমরা দেখব 12 দাগের এই প্রশ্ন, একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত? ভালো করে বুঝবেন, একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত? এখানে বলছে 0, উচ্চ রোধ, নিম্ন রোধ, অসীম। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কী হবে? তো একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হতে পারে? তো অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক হবে? তো আদর্শ ভোল্ট মিটারের রোধ কিন্তু অসীম, অর্থাৎ ডি দাগ হবে এর সঠিক উত্তর, অসীম। আমরা দেখব 13 দাগের এই প্রশ্ন, নিচের কোন খেলার জন্য খেলোয়াড়দের অবশ্যই পাস্কেলের সূত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে? ভালো করে বুঝবেন, সুন্দর একটি প্রশ্ন, বিজ্ঞান থেকে এই প্রশ্নটা। নিচের কোন খেলার জন্য খেলোয়াড়দের অবশ্যই পাস্কেলের সূত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে? এখানে আছে ক্লাইম্বিং, প্যারাগ্লাইডিং, রাফটিং, স্কুবা ডাইভিং। তো এখানে 13 থেকে সঠিক উত্তর কী হবে? তো আপনারা জানেন তো পাস্কেলের, এখানে যে পাস্কেলের সূত্র আছে, এই পাস্কেলের সূত্র সম্বন্ধে তো আপনারা জানেন। তো পাস্কেলের সূত্রটি কি সেটা আমরা আগে জেনে নিই। পাস্কেলের সূত্রটি হলো কোনো আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের যে কোনো অংশের উপর বাইরের কোনো থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করি একটি পলিথিনের ব্যাগে এক পলিথিন ব্যাগ বা অন্য কোনো তরল পদার্থ ভর্তি করে মুখ বন্ধ করে দেওয়া হলো। এরপর ব্যাগটির বিভিন্ন স্থানে ছোট ছোট করে ছিদ্র করে দেওয়া হলো। তারপরে বাইরে থেকে ওই ব্যাগটির ওপরে বা ওই প্লাস্টিকটার ওপরে চাপ প্রয়োগ করা হলো। ওই চাপে জল চারিদিকে সমানভাবে সঞ্চালিত হবে। এটি কিন্তু পাস্কেলের সূত্র। তো এখানে 13 দাগের সঠিক উত্তর তাহলে কী হবে? তো পাস্কেলের সূত্র জানার পর আমরা দেখলাম, তাহলে আমরা বলতে পারি কি পাস্কেলের সূত্র থেকে বলতে পারি আমরা 13 দাগের এখানে সঠিক উত্তর কী হবে? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, স্কুবা ডাইভিং। স্কুবা ডাইভিং এর সঠিক উত্তর, ডির দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 14 দাগের এই প্রশ্নে, বিশ্বের প্রথম রাডার কে আবিষ্কার করেন? বিশ্বের প্রথম রাডার কে আবিষ্কার করেন? তো রাডার কী কাজে ব্যবহার করা হয়? তো আসছে সেই কথা, রাডার কী কাজে ব্যবহার করা হয়। এখানে প্রশ্ন আছে ফ্রেড মরসিন, এইচ টেলর ও লিও সি ইয়ং, ভ্যান টাসেল আর রন্টজেন। তো এই যে রাডার কে আবিষ্কার করেন, বিশ্বের প্রথম রাডার কে আবিষ্কার করেন, অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক? তো 14 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর, এইচ টেলর ও লিউসি ইয়ং। বিদ্যাগ হবে সঠিক উত্তর। বিশ্বের প্রথম রাডার কে আবিষ্কার করেন? এইচ টেলর ও লিওসি ইয়ং। তো রাডার কী কাজে ব্যবহার করা হয়? রাডার একটি অবজেক্ট ডিটেকশন সিস্টেম যা রেডিও তরঙ্গ ব্যবহার করে বস্তুর পরিসীমা, কোণ বা বেগ নির্ধারণ করে। এটি বিমান, জাহাজ, মহাকাশযান, গাইডেড মিসাইল ইত্যাদি শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 15 দাগের যে প্রশ্নটি আছে দেখুন, সুন্দর একটি প্রশ্ন আছে, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কোন বিবৃতিটি সত্যি? দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক, বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক, বস্তু দুটির উপাদানের উপর নির্ভর করবে, কোনটি সঠিক নয়। তো 15 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন, আর এটি কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্রে কিন্তু এই সূত্রটি আছে। তো এই নিউটনের মহাকর্ষ সূত্রে বলা হয়েছে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। এই এর দাগ হবে এর সঠিক উত্তর। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল যেটা হবে তাদের গুণফলের সমানুপাতিক হবে, তাদের ভরের গুণফলের সমানুপাতিক হবে। দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। চলে যাবো আমরা 16 দাগের এই প্রশ্নে, কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি?
কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? এর অপশানে আছে প্রতিসরণ, বির অপশানে আছে প্রতিফলন, সির অপশানে আছে অপবর্তন, আর ডির অপশানে আছে সমবর্তন। তো 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কম্প্যাক্ট ডিস্কে যে বর্ণালী দেখা যায় তার কারণ হচ্ছে অপবর্তন। সির দাগ হবে এর সঠিক উত্তর। 16 দাগের সঠিক উত্তর হবে অপবর্তন। কম্প্যাক্ট ডিস্কে দেখা যায় যে বর্ণালী সেটা হচ্ছে অপবর্তন। চলে যাবো আমরা 17 দাগের এই প্রশ্নে। মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? সুন্দর একটি প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? লেপটাটিন, প্যাকাইটিন, জাইগোটিন, এর অপশন আছে ডায়াকাইনেসিস। তো মিওসিস এক অর্থাৎ মিওসিসের প্রথম দশার এর প্যাকাইটিন উপপর্যায়ে একজোড়া সমসমস্ত ক্রোমোজোমের দুটো নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে বিনিময় হওয়াকে কিন্তু ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিঙ্কড জিনসমূহের মধ্যে নতুন সমন্বয় তৈরি করে। এখন প্রশ্নে আপনার দেওয়া আছে কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে, তো তাহলে এর সঠিক উত্তর কী হবে? তো অপশনগুলোর মধ্যে এর মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু আপনার অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু প্যাকাইটিন। তো প্যাকাইটিন উপদশায় কিন্তু এই ক্রসিং ওভার ঘটে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ক্রসিং ওভার ঘটে কিন্তু এই প্যাকাইটিন দশায় কিন্তু ক্রসিং ওভার ঘটে। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। 17 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ, প্যাকাইটিন। আমরা চলে যাবো 18 দাগের এই প্রশ্নে, তবে প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 18 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্য প্রবেশ বন্দর কোনটি? ভালো করে প্রশ্নটা দেখুন, সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্যের প্রবেশ বন্দর কোনটি? বাণিজ্যের প্রবেশ বন্দর কার মধ্যে? সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্যিক বন্দর কোনটি? এটা কিন্তু খুব সুন্দর একটি প্রশ্ন, ইতিহাস থেকে এই প্রশ্নটা থাকে। তো সুন্দর প্রশ্ন, সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্য বন্দর কোনটি? আছে লোথাল, ওমান, বাহরিন, করাচি। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো সিন্ধু সভ্যতা ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্য প্রবেশ বন্দর হচ্ছে বাহরিন, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর বাহরিন। আমরা দেখব 19 দাগের এই প্রশ্ন। 19 দাগের প্রশ্ন আছে 1887 সালের মাদ্রাজ অধিবেশনে 1887 সালের মাদ্রাজ অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সুন্দর প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু যে কোনো প্র্যাকটিস সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটি কিন্তু অনেক কম্পিটিটিভ পরীক্ষায় পড়েছে, ভালো করে শুনবেন আর বুঝবেন। 1887 সালের মাদ্রাজ অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1887 সালের মাদ্রাজ অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশান আছে দাদাভাই নৌরোজি, বির অপশান আছে বদরুদ্দিন তৈয়বজি, সির অপশান আছে আব্দুল কালাম আজাদ, ডির অপশান আছে রাসবিহারী ঘোষ। তো এখানে 19 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এই 1887 সালে মাদ্রাজ অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি এর সঠিক উত্তর, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 20 দাগের এই প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে পঞ্চতন্ত্র এর লেখক কে? পঞ্চতন্ত্রের লেখক কে? বাল্মীকি, বেদব্যাস, বিষ্ণু শর্মা, তুলসী দাস। তো 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো 20 দাগের প্রশ্নটা দেখুন, সুন্দর প্রশ্ন। পঞ্চতন্ত্র এর লেখক কে? পঞ্চতন্ত্রের লেখক এর অপশন আছে বাল্মীকি, বির অপশন আছে বেদব্যাস, সির অপশন আছে বিষ্ণু শর্মা, তুলসী দাস। তো 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ, বিষ্ণু শর্মা এর সঠিক উত্তর। পঞ্চতন্ত্রের লেখক বিষ্ণু শর্মা। এর আগেও কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি। তো আমরা এবার দেখব 21 দাগের এই প্রশ্নটি। দাগ ও হুলিয়া এই প্রথা প্রচলন করেন কে? দাগ ও হুলিয়া এই প্রথা প্রচলন করেন কে? তো 21 দাগের প্রশ্নটা আমরা দেখব। তো 21 দাগের প্রশ্নটা আমরা দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। প্রশ্ন আছে দেখুন, 21 দাগের প্রশ্ন আছে দাগ ও হুলিয়া এই প্রথা প্রচলন করেন কে? দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন কে? আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন বলবন, আর মোহাম্মদ বিন তুগলক। তো দাগ ও হুলিয়া এই প্রথা প্রচলন করেন কে? তো 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, আলাউদ্দিন খিলজি কিন্তু দাগ ও হুলিয়া এই প্রথা প্রচলন করেন। আলাউদ্দিন খিলজি, এর দাগ হবে সঠিক উত্তর। দাগ ও হুলিয়া এই প্রথা প্রচলন করেন কিন্তু আলাউদ্দিন খিলজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 22 দাগের এই প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন, 22 দাগের প্রশ্ন আছে দেখুন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? সুন্দর একটি প্রশ্ন। প্রশ্ন আছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রশ্ন অপশান আছে চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, ধর্মপাল, গোপাল। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ধর্মপাল। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কিন্তু ধর্মপাল। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর।
চলে যাবো আমরা 23 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়। 23 দাগের প্রশ্ন আছে থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়। এখানে আছে 1839 সালে, 1890 সালে, 1875 আর 1909। তো থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়। তো 23 দাগের সঠিক উত্তর কী হবে। তো 23 দাগের সঠিক উত্তর হবে কিন্তু থিওসফিক্যাল সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা হয় 1875 সালে। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। আমরা আসবো 24 দাগের এই প্রশ্নে। ভারতের কোন সালে জিরো আওয়ার এই ধারণাটি সূচনা হয়। জিরো আওয়ার এই ধারণাটি ভারত কোন সালে এই ধারণাটির সূচনা করে। তো 1962, 1964, 1975, 1984। তো এর 24 দাগের সঠিক উত্তর কী হবে। তো 1962 সালে কিন্তু জিরো আওয়ার এই ধারণাটির সূচনা হয় 1962 সালে। এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা যদি জিরো আওয়ার সম্বন্ধে একটু জানি তাহলে বলতে পারবো। তো দেখতে পাবো জিরো আওয়ারটা কি। তো সংসদের প্রশ্নকালের পরের সময়কে কিন্তু জিরো আওয়ার বলা হয়। রাজনৈতিক পরিভাষায় জিরো আওয়ার বলতে প্রশ্নোত্তর পর্বকেই বোঝায়। জিরো আওয়ারটি প্রশ্নকালের পরপরই শুরু হয় এবং দিনের আলোচ্যসূচি গ্রহণ না হওয়া পর্যন্ত তাই স্থায়ী হয়। অন্য কথায় প্রশ্নকালের ঘন্টা বা আলোচ্যসূচির মধ্যে সময়ের ব্যবধানকে কিন্তু আমরা জিরো আওয়ার বলতে পারি। আবার এদিকে জিরো আওয়ার সাধারণত দুপুর 12টায় শুরু হয়, যেখানে সংসদ সদস্যরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের প্রশ্ন তুলতে পারে। পদ্ধতির নিয়মে জিরো আওয়ার উল্লেখ নেই। এটি সংসদীয় পদ্ধতির ক্ষেত্রে একটি ভারতীয় উদ্ভাবন এবং এটি 1962 সাল থেকে কিন্তু এটা বিদ্যমান। জরুরি জনগুরুত্বপূর্ণ একটি নির্দিষ্ট বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি সংসদে চালু করা হয়েছিল। একটি স্থগিত প্রস্তাবের উপর আলোচনা কমপক্ষে 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী হওয়া উচিত, আর এটি স্বীকারের জন্য 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন। তো আশা করি আপনারা জিরো আওয়ার সম্বন্ধে বুঝতে পারলেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এখানে দেখবো এবার আমরা 25 দাগের এই প্রশ্নটি। কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। অপশন আছে রাজেন্দ্র প্রসাদ, ভিভি গিরি, নীলম সঞ্জীব রেড্ডি আর শঙ্কর দয়াল শর্মা। তো 25 দাগের সঠিক উত্তর কী হবে। তো কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি। তো এর সঠিক উত্তর হবে নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি এর সঠিক উত্তর। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি নির্বাচনের সময় কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী বা কোনো বিরোধিতা করা হয়নি। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর নীলম সঞ্জীব রেড্ডি। তো এই ছিল কিন্তু মোট 25টি জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন। তো এখন এই যে 26 দাগের এই প্রশ্নটা আমরা দেখব। তবে 26 দাগের এই প্রশ্নটা অঙ্ক শুরু হয়েছে। তো আপনারা ইতিমধ্যে ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার সিলেবাস তো জানেন। 25টা জেনারেল স্টাডিজের প্রশ্ন, 25টা অঙ্কের প্রশ্ন, 25টা রিজনিংয়ের প্রশ্ন, আর 10টি থাকবে কিন্তু ইংরেজি প্রশ্ন। তো আমরা আজকের ভিডিওতে 25টা জেনারেল স্টাডিজ করলাম। এরপরে যে 25টা অঙ্ক আছে, এই 25টা অঙ্ক আরেকটি ভিডিও করব এবং 25টা রিজনিং আছে তার পরের ভিডিওই করব। তো আমরা জেনারেল স্টাডিজের সাথে সাথে ইংরেজি প্রশ্নটাও কমপ্লিট করব। তো চলুন চলে যাই ইংরেজি প্রশ্নে। তো ইংরেজি প্রশ্ন শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। ইংরেজি আমি অত জানি না, জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এখানে উত্তরগুলো বলে দিচ্ছি, অত ডিটেলসে কিন্তু বলতে পারবো না, কারণ ইংরেজি আমি একটু কম জানি। আপনাদের তো বারবার করেই বলে রাখি, কিন্তু পিএসসি ক্লার্কশিপের যে প্র্যাকটিস সেট আমরা 30 নম্বরের ইংরেজি সমাধান করছি, সেটা কিন্তু আমার একটা বন্ধু ইংলিশ টিচার, একটা স্কুলের ইংলিশ টিচার, সেই কিন্তু ওই আমাকে সাহায্য করছে পিএসসি ক্লার্কশিপের জন্য। 30টা যে প্রশ্ন ইংরেজি প্রশ্ন থাকে তার জন্য কিন্তু সে বন্ধু সাহায্য করছে, যার জন্য আমরা কিন্তু ওই ভিডিওটা প্রতিনিয়ত আপনাদের সামনে আনতে পারছি। আমরা কিন্তু গত দিনের ভিডিওই আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য কর্মক্ষেত্র থেকে প্র্যাকটিস সেট আপনাদের জন্য দিয়ে দিয়েছি। কর্মক্ষেত্র থেকে যে ইংলিশ প্র্যাকটিস সেটটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য কর্মক্ষেত্র থেকে দিয়েছে, সেই ইংলিশ প্র্যাকটিস সেটটাও কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে চলেছি। সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলুন আজকের পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য যে 10 নম্বর ইংলিশ থাকে, সেই ইংলিশের প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে দেখি। 10টা ইংলিশ থাকবে, ইংলিশ প্রশ্নের সমাধান করছি। তো 76 দাগের প্রশ্ন আছে, দেখুন। চুজ দ্য কারেক্ট ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন। এখানে একটা ভার্ব বসবে, এই অপশান থেকে আপনাকে খুঁজে বার করতে হবে যে এখানে কি ভার্ব বসবে। ইউ, তারপরে একটা শূন্যস্থান আছে, ইউর শার্ট ভেরি ডার্টি। তো এখানে এর সঠিক উত্তর কি হবে। মেক্স, মেকিং, হ্যাড মেড, হ্যাভ মেড। তো এখানে 76 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মেকিং। মেকিং এখানে সঠিক উত্তর, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো এখন 78 দাগের প্রশ্নে। 78 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখব। তো 78 দাগের যে প্রশ্নটা আছে, দেখুন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। কারেক্ট প্রিপোজিশন। তো এখানে আপনার এই যে শূন্যস্থান আছে, এখানে কারেক্ট যেটা আপনার সঠিক প্রিপোজিশন হবে সেটা আপনাকে বসাতে হবে। দেয়ার ইজ নো রেমিডি, এখানে আছে ড্যাশ দিস ডিজিজ। তো এখানে উইথ, ফর, এগেনস্ট, ওভার।
তো 78 দাগের এই জায়গাটায় যে অপশন আছে এই অপশন এই যে শূন্যস্থান আছে শূন্যস্থান কি বসবে, দেয়ার ইজ নো রেমিডি, এখানে ওভার হবে, এই ওভার এখানে সঠিক উত্তর, ওভার সঠিক উত্তর। চলে এবং 79 দাগের এই প্রশ্নে প্রেজেন্ট ডিনোটস জাস্ট নাও অ্যান্ড অলসো এ অ্যান গিফট অনার, তারপরে আছে ইলিভেমস লাভ। তো এখানে 79 দাগের সঠিক উত্তর কি হবে, তো এর সঠিক উত্তর হবে গিফট, এর দাগ হবে এর সঠিক উত্তর। 80 দাগের প্রশ্ন আছে দ্য অপোজিট মিনিং অফ লুক আফটার, লুক আফটারের বিপরীত শব্দ কি হবে। তো এখানে আছে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে 80 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই নেগলেক্ট, এই লুক আফটারের বিপরীত শব্দ হচ্ছে নেগলেক্ট, বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 81 দাগের এই প্রশ্নে। তো 81 দাগের প্রশ্ন কি আছে, আছে ফ্রুগাল মিন্স। তো এখানে যেগুলো অপশান আছে 81 দাগের তার সঠিক উত্তর এখান থেকে আমরা বার করবো ফ্রুগাল মিন্স। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে দেখুন এক্সপেন্সিভ, এখানে ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল এর সঠিক উত্তর, এর দাগ 81 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা দেখবো 82 দাগের এই প্রশ্ন। 82 দাগের প্রশ্ন আছে স্মাগলিং ইজ এ, স্মাগলিং ইজ এ, স্মাগলিং কি, ক্রাইম, লিগাল অফেন্স, সিন, আর এখানে আছে প্রসেস। তো স্মাগলিং ইজ এ, তো 82 দাগের সঠিক উত্তর কি হবে, স্মাগলিং ইজ এ কিন্তু একটা ক্রাইম, এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 83 দাগের এই প্রশ্নে। পাস্ট পার্টিসিপেল ফ্রম, পাস্ট পার্টিসিপেল ফরম্যাট টিয়ার, টোর, টর্ম আর টিয়ার্ড। তো এখানে 83 দাগের সঠিক উত্তর কি হবে, তো 83 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই দাগ সির দাগ, টর্ম। আমরা চলে যাব 84 দাগের এই প্রশ্নে। দ্য ভার্ব ফর্ম অফ শিওর, শিওরলি, ইনশিওর আর শিওর। তো এখানে কি হবে, 84 দাগের সঠিক উত্তর কি হবে, তো 84 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ইনশিওর, সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 85 দাগের এই প্রশ্নে। চুজ দ্য ইনকারেক্ট স্প্লিট ওয়ার্ড। তো এখানে যে অপশনগুলো আছে তো এর মধ্যে কোনটি সঠিক হবে, তো 85 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে যেগুলো আছে সেগুলোর মধ্যে ডিসাইড, ডির দাগ হবে এর সঠিক উত্তর, ডিসাইড। তো এই ছিল 10টা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে ইংরেজির জন্য সমাধান 10টা প্রশ্ন। তো এই 10টা প্রশ্নের সমাধানের সাথে সাথে কিন্তু আমরা জেনারেল স্টাডিজ থেকে কিন্তু কি করলাম, জেনারেল স্টাডিজ থেকে 25টা প্রশ্নের সমাধান করলাম। তো আজকের ভিডিওতে আমরা কর্মসংস্থান থেকে, এই সপ্তাহের কর্মসংস্থান থেকে কিন্তু জেনারেল স্টাডিজের 25টা প্রশ্ন এবং ইংলিশে সমাধান করলাম। তো অঙ্ক এবং রিজনিংয়ের প্রতিটার কিন্তু একটি করে ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে আসছে। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।